নমস্কার। আলোর দিশাতে সকলকে স্বাগত। রজত শুভ্র মজুমদারের লেখা একটি প্রেমের গল্প। 29শে জুলাই, আজ নদীর জন্মদিন। ঘন বৃষ্টিতে মাঠ ঘাট ধুয়ে যাচ্ছে বেবাক। উদ্দাম জলের ধারা আছড়ে পড়ছে বাড়ির ছাদে। ছাদের পাইপ বেয়ে ভলকে ভলকে নেমে আসছে নিচে, প্লাবিত করছে বাঁধানো নালা, ভাসিয়ে দিচ্ছে রাস্তা, জনমানবহীন ধুধু সাদা রাস্তা। উজানের মনটা হু হু করে উঠছে। এই নদী তো তার জীবনে, হ্যাঁ, নদীকে ছাড়া সে কিছুই ভাবতে পারত না। তার হাসি, কান্না, রাগ, অনুরাগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল এই নদী। মাত্র কটা বছর, তাতেই সব ওলটপালট হয়ে গেল কেমন। কোথায় নদী? উজানের জীবনে নদীর অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেছে আজ। বিছানা থেকে কষ্ট করে নেমে উজান দক্ষিণ দিকের জানালাটা খুলে দেয়। এই ওঠানামা করতে এখনো বড্ড লাগে উজানে, কিন্তু কি করবে? তার তো তিনকুলে কেউ নেই। রবিন বলে যে ছেলেটা দেখাশোনা করে ওর, তাকেও তো সবসময় পাওয়া যায় না হাতের কাছে। হয়তো পাশের বাড়ির সম্বরের সঙ্গে লুডো খেলছে সে এখন, কিংবা টিভিতে নাচ দেখছে দু চোখ ভরে। ছোট ছেলে তো, উজান মনে মনে ক্ষমা করে দেয়। মাস শেষ হওয়ার দুদিন আগে থেকেই রবিনের বাবা এসে হাজির হয় ছেলের মাইনে নিতে। সেই বা কি করবে, ওভাবে সংসার। উজান বোঝে সব, আর বোঝে বলেই রাগ করতে পারে না ছেলেটার ওপর। দক্ষিণের জানালা দিয়ে মোটা মোটা জলের ফোঁটা ঢুকছে ঘরের ভেতর, সঙ্গে হবো হিমেল হাওয়া। ভিজতে বেশ লাগছে উজানের। 29শে জুলাইয়ের বৃষ্টি, তার একটা অন্যরকম আবেদন আছে উজানের কাছে। উজান এখনো বিশ্বাস করতে পারে না কোথা থেকে কিরকম হয়ে গেল জীবনটা। নদীকে নিয়ে সুখের বসত গড়তে চেয়েছিল সে, একটা ছোট্ট বসত। সারাদিনের কাজকর্মের পর সেখানে এসে দুজনে দুজনকে আঁকড়ে একটুখানি অবসর যাপন করবে চাঁদের সমীপে। নদী উজানকে শোনাবে ভালোবাসার গান, উজান কবিতা লিখবে নদীকে নিয়ে। বাগান ভরে হাসনুহানা ফুল ফুটবে। এই হাসনুহানার গন্ধটা উজান পাগলের মতো পছন্দ করে। নিজের হাতে এই গাছ লাগিয়েছিল সে বাড়ির বাগানে, তার নদীকে হাসনুহানার হাসিতে ভরিয়ে দেবে বলে। 22শে সেপ্টেম্বর, সেই অভিশপ্ত দিনটার কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠে উজানে। তখন সবেমাত্র ভোরের আলো ফুটেছে। ল্যান্ড ফোনটার কর্কশ চিৎকারে ঘুম ভেঙে যায় উজানে। ও প্রান্ত থেকে উদ্বিগ্ন গলায় পল্লবী বলছে, উজানদা, সর্বনাশ হয়ে গেছে। নদী খুব বড় অ্যাক্সিডেন্ট করেছে। মানে, কি হয়েছে নদী? ও কোথায় আছে? কাল ইউনিভার্সিটি যাওয়ার সময় ওর বাইকে একটা লরি ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে সেন্সলেস। কত রক্ত! সেই থেকে হসপিটাল, ব্লাড ব্যাংক। বাঁ পাটা হাঁটুর নিচে থেকে কাটা পড়েছে। তোমাকে জানাবার অবসর পাইনি উজানদা। পল্লবী খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে বলে চলেছে, সরি উজানদা, তোমার নদী প্রাণে বেঁচে গেছে, কিন্তু বাঁ পাটা। পল্লবী সম্পর্কে নদীর বোন হয়, কয়েক মাসের ছোট সে।
একবারই তাকে দেখেছি উজান। তিনজনে একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। কত হাসি ঠাট্টা, গল্প গাছা। উজানের বেশ লেগেছিল পল্লবীকে। যথেষ্ট মিশুকে, ব্যক্তিত্ব সম্পন্না, বুদ্ধিমতী। শালিকা সুলভ আদিক্ষেতা নেই একেবারে, অথচ দিদির প্রতি যথেষ্ট কেয়ারি। এই একটা কারণে পল্লবীকে এত ভালো লেগেছিল উজানের। সেই পল্লবীর কাছ থেকে এমন একটা ফোন আসতে পারে কল্পনাও করতে পারেনি উজান কোনোদিনও। সে থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে কাঠ, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তবে কি নদী? ও বাঁচবে তো? না না, এ হয় না, এ হতে পারে না। নদী ছাড়া উজানের জীবন অন্ধকার। যে কোনো মূল্যে নদীকে বাঁচাতে হবে। তাতে দাঁত চেপে উজান কোনো রকম উচ্চারণ করে, নদী কোন হসপিটালে আছে? পল্লবী চাপা গলায় উত্তর দেয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। উজান ফোনটা নামিয়ে রেখে উদ্ভ্রান্তের মতো পায়চারি করতে থাকে। কলকাতার উপকণ্ঠে এক মফস্বল শহর থেকে একদিনে উত্তরবঙ্গ পৌঁছানো যায় না। সে কি করবে বুঝে উঠতে পারছে না। মাথা কাজ করছে না একেবারে। উজান খানিকটা জল খেয়ে নেয়। বাথরুমে গিয়ে গায়ে মাথায় জল বুলিয়ে নেয় খানিকটা। কোনো রকমে একটা জামা প্যান্ট গলিয়ে নিয়ে কালো ব্যাগটা হাতে করে বেরিয়ে আসে রাস্তায়। মোবাইল আর মানিব্যাগটা নিতেও ভোলে না সে। রাস্তায় বেরোতেই গলির মুখে কালো বেড়ায়। আগুনের চোখে তাকাচ্ছে সে। সে কি উজানকে সাবধান করে দিচ্ছে? সে কি বলছে দিনটা শুভ নয় তোমার জন্য? উজানের বুকটা ছ্যাঁত করে ওঠে, কিন্তু দুর্বলতাকে কোনো রকম প্রশ্রয় দেয় না সে। দ্রুত গতিতে রাস্তা ক্রস করে বাসে উঠে পড়ে। বাসটা বেশ যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না তো। মাঝ রাস্তায় টায়ার ফেটে বিপত্তি। উজানের বুকের ভেতরে রোলার চলছে যেন। হাতে সময় খুব কম। 5 মিনিট এদিক ওদিক হলে উত্তরবঙ্গ এক্সপ্রেস মিস করবে সে। মোবাইল টিপে সে আবার যোগাযোগ করার চেষ্টা করলো স্টেশনে। না, ট্রেন নেই। এরপর নদীর মোবাইলটা লাগায় আবার। না, গত 2 দিন ধরেই মোবাইলটা টানা সুইচ অফ বলে চলেছে। এবার ল্যান্ডফোনে চেষ্টা করে। ল্যান্ডও বলছে আউট অফ অর্ডার। ইতিমধ্যে বাসের চাকা সারিয়ে ফেলেছে বাসের লোক। ফের চলতে শুরু করেছে গাড়ি। তবে কি ট্রেন পাবে না? উৎকণ্ঠায় কেটে যায় সময়। ইতিমধ্যেও গাড়ি যখন ঢুকেছে স্টেশন চত্বরে, তখন ট্রেনও ঢুকছে। ঘোষণা হচ্ছে। উজান পাগলের মতো ছুটছে। ছুটতে ছুটতে দেখতে পাচ্ছে পতাকা উঁচিয়ে ডিপারচার সিগন্যাল দিচ্ছে গার্ড। ট্রেন ছেড়ে দিয়েছে। উজানও প্ল্যাটফর্ম ছুঁয়ে ফেলেছে। গাড়ি গতি বাড়াচ্ছে। এই মুহূর্তে ট্রেনের পাদানি ছুঁয়ে ফেলেছে উজান। কৈলাস স্টল থেকে এক কাগজ বিক্রেতা চিৎকার করে মানা করছে উজানকে, কিন্তু কে কার কথা শোনে? উজানকে যে ট্রেন ধরতেই হবে। হাসপাতালের বেডে একটা পা নিয়ে ছটফট করছে নদী। তার কাছে পৌঁছাতেই হবে উজানকে, যত তাড়াতাড়ি সম্ভব, যে কোনো মূল্যে। কিন্তু সে কি পৌঁছাতে পারল? উজান দুরন্ত গাড়ির প্রচণ্ড ঝটকা খেয়ে
আজরে পড়ল এদিকে, একটা পা চাকার তলায়। যখন স্টেশন চত্বরের লোকেরা ধরে তুলে আনলো তার নির্বাক নিথর শরীরটা, তখন চাপ চাপ রক্ত চারিধারে। বা পাটা হাঁটু থেকে কাটা, কাটা অংশটা 5 ফুট দূরে একাকী গোড়াগড়ি খাচ্ছে নিঃশব্দে। 22শে সেপ্টেম্বরে সে অভিশপ্ত সকালটা উজান কি পারবে মেমোরি থেকে ডিলিট করতে? বারবার সে মনে মনে সংকল্প করে ওই দিনটার কথা ভাববে না কখনো, কিন্তু পারে কি? আজ এই 29শে জুলাই বৃষ্টি স্নাত বিকেলেও তার মনে সেই অভিশপ্ত দিনটার স্মৃতি বারবার ঘুরে ঘুরে আসছে। মনে পড়ে যাচ্ছে সেই বনভূমির NIOH এর দিনগুলি। ওখানে তাকে সুদীর্ঘদিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল। স্টেশন চত্বরের লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেওয়ার পর মোবাইলের পলিসি কেটে তারাই ফোন করেছিল প্রায় সমস্ত নম্বরে। এভাবে খবর চলে যায় পাড়া দুটো কাকা, ক্লাব দুটো দাদা, অফিসের সহকর্মী, দূর সম্পর্কের আত্মীয়, মাই কবি বন্ধু পর্যন্ত। এদেরই মধ্যে ঘনিষ্ঠ কয়েকজন, যেমন বাবলুদা, বিপ্র কাকু, অভিষেক আর পাপু, এসে ওর দায়িত্ব নেয়। এই পাপু ছেলেটা উজানের খুব কাছের, রক্তের সম্পর্ক ছাড়াও যে এমন ঘনিষ্ঠ হয় তা বোধ হয় পাপুই বুঝিয়েছে উজানকে। সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা, পা কাটা উজানকে দেখিয়ে কোকিয়ে কেঁদে উঠেছিল সে। তারপর গায়ে হাত রেখে বলেছিল, হ্যাঁ রে উজান, তোর কোথা থেকে কি হয়ে গেল বলতো? উজানও ওই অবস্থায় মাথাটা সামান্য সামনের দিকে তুলে ডান পাটা ঈষৎ হেলিয়ে আর্তস্বরে পাপুকে বলেছিল, তুই তো আছিস। এরপরে তার তৃতীয় প্রতিক্রিয়া ছিল, নদী কেমন আছে রে? নদীর খোঁজ নে বাপু। নদী কেমন আছে, এটাই তো লাখ টাকার প্রশ্ন। সে কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে একটা পা নিয়ে সত্যি ছটফট করছে এখন? অ্যাম্পিউটেশন হয়ে গেছে তার? তার মোবাইল নাই সুইচ অফ, কিন্তু ল্যান্ডফোন অচল কেন? এখন ঢোকা যাক উত্তরবঙ্গের বাড়িতে। ওই তো সোফার উপর পল্লবী বসে। সে বাড়িতে বসে কি করছে? হাসপাতালে যায়নি? নদীর বাবা মা কোথায়? ওরা তো গেছেন মন্দারমণি বেড়াতে, আজ 3 দিন হলো। ওরা তবে ফেরেননি মেয়ের খবর পেয়ে? না না, মেয়ের তো হয়নি কিছুই সত্যি সত্যি। আসলে ওর বাবা মা যেদিন বাইরে বেড়াতে গেলে সেদিনই পল্লবী এসেছে এ বাড়িতে, এসে খবর নিয়েছে উজান নদীর প্রেম কত দূর জেনেছে। যদিও দুজনের ভৌগোলিক দূরত্ব যথেষ্টই, সম্পর্কে আর কোনো দূরত্ব নেই। এমনকি নদীর বাবা মাও মেনে নিয়েছেন এই সম্পর্ক। এখন শীঘ্রই দুপক্ষ বসে 4 হাত মেলাবার একটা দিন স্থির করলেই হয়। এসব শুনে টুনে পল্লবী বলেছে, আচ্ছা নদী, উজানদা তোর বিয়ে করার যোগ্য তো? এরকম বলছিস কেন? না মানে, উজানের সঙ্গে সম্পর্কের কথা তুই কি আজ জানছিস? সম্পর্ক আর বিয়ে এক নয় নদী। মানে? মানে উজানদা প্রেমিক হিসাবে খুব ভালো, চোখ বুঝে প্রেম করা যায়, কিন্তু বিয়ের জন্য যোগ্য তো, অন্তত তোর মতো মেয়ের সঙ্গে। আমি ওকে ভালোবাসি পল্লবী,
আমি জানি তোর ভালোবাসাটাকে আমি অনার করি, কিন্তু তুই এত সচ্ছল পরিবারের মেয়ে। উজানদা খুব সাধারণ, সামান্য একটা চাকরি করে, উপরন্তু কেউ কোথাও নেই। এরকম বাউন্ডুলে ভবঘুরে একটা ছেলে তোর দায়িত্ব নিতে পারবে তো? শোন নদী, আমি খুব বাস্তববাদী, আর সর্বোপরি তোর ভালো চাই। তুই কি বলছিস, সম্পর্ক কাট আপ করতে? ইম্পসিবল। বোকা মেয়ে, আমি তাই বলছি। তবে যাকে জীবন সঙ্গী করতে যাচ্ছিস তাকে একবার পরীক্ষা করে দেখে নিবি না তোকে কতখানি ভালোবাসে। কিভাবে? তাছাড়া তোদের দেখা সাক্ষাৎও খুব বেশি হয়নি, মূলত মোবাইল নির্ভর তোদের প্রেম। আমি একটু ছোট করছি না এই ভালোবাসাকে, কিন্তু তবু আমাদের সম্পর্ক তো বহুদিনের। শুনেছি কবিরা বারবার প্রেমে পড়ে। উজানার প্রেমটাকে একবার কষ্টি পাথরে যাচাই করে নিলে হয় না? কোনো আইডিয়া কি এসেছে তোর মাথায়? এসেছে তো, বল। এরপর যা হয়েছে সবই পল্লবীর প্ল্যান মতো। দুদিন মোবাইল সুইচ অফ রাখা হয়েছে নদীর, আর ল্যান্ডফোনের রিসিভার নামিয়ে রাখা হয়েছে। তারপর আজ 22শে সেপ্টেম্বর খুব ভোরে ল্যান্ডফোন থেকে উজানকে কাঁদো কাঁদো গলায় পল্লবী ফোন করে অ্যাক্সিডেন্ট বা পা কাটা যাওয়ার গল্প বলেছে। উদ্দেশ্য একটাই, উজানের প্রেম যদি মিকি হয় সে আস্তে আস্তে সরে যাবে, অন্তত কিছুতেই আসবে না এখানে। আর যদি খাঁটি হয় তার ভালোবাসা, তবে ফোন পেয়েই সে উন্মাদের মতো ছুটে আসবে। নিখাদ ভালোবাসা ছাড়া এই পৃথিবীর কোনো পুরুষই সম্ভবত এইরকম একজন প্রতিবন্ধী নারীকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাইবে না। নাটকের নভিলে হতে পারে, তবে বাস্তবে অন্তত নয়। তাই অধীর আগ্রহে দুই বোন উজানের ভালোবাসার পরীক্ষায় মেতে উঠেছে। আর উজানের গতি প্রকৃতির উপর তীক্ষ্ণ নজর রাখতে লাগানো হয়েছে অবিনকে। অবিন পল্লবীর ভাইয়ের বন্ধু। সে ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়ছে। ডিটেকটিভ ব্যাপার স্যাপারে তার অপরিসীম আগ্রহ। শখের গোয়েন্দাগিরি সে অনেক দিন থেকেই করে। এ ব্যাপারে বেশ নাম ডাকও হয়েছে তার। তাই পল্লবী যখন ফোন করে অবিনকে সব কিছু বলে, সে প্রায় সঙ্গে সঙ্গে লুফে নেয় প্রস্তাবটা। উজানের ডিটেলসটা সে সংগ্রহ করে নিয়েছে দিদিদের কাছে, মানে ওর ল্যান্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা, চাকরির জায়গা ইত্যাদি ইত্যাদি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও সে সকাল সকাল পৌঁছে যাবে, কারণ উজান এলে সে তো ওখানেই প্রথম আসবে। তাই অধীর আগ্রহে দুই বোন উজানের ভালোবাসার পরীক্ষায় মেতে উঠেছে। আর উজানের গতি প্রকৃতির উপর তীক্ষ্ণ নজর রাখতে লাগানো হয়েছে অবিনকে। অবিন পল্লবীর ভাইয়ের বন্ধু। সে ইকোনমিক্সে অনার্স নিয়ে পড়ছে। ডিটেকটিভ ব্যাপার স্যাপারে তার অপরিসীম আগ্রহ। শখের গোয়েন্দাগিরি সে অনেক দিন থেকেই করে। এ ব্যাপারে বেশ নামডাকও হয়েছে তার। তাই পল্লবী যখন ফোন করে অবিনকে সব কিছু বলে, সে প্রায় সঙ্গে সঙ্গে লুফে নেয় প্রস্তাবটা। উজানের ডিটেলসটা সে সংগ্রহ করে নিয়েছে দিদিদের কাছে, মানে ওর ল্যান্ড নাম্বার, মোবাইল নাম্বার, বাড়ির ঠিকানা, চাকরির জায়গা ইত্যাদি ইত্যাদি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও সে সকাল সকাল পৌঁছে যাবে, কারণ উজান এলে তো সেখানেই প্রথম আসবে। বনহুগলির NIOH-এ
দেশের বিশিষ্ট অস্ত্র চিকিৎসক ডক্টর গুপ্তর আন্ডারে উজানের অ্যাম্পিউটেশন হয়ে গেছে। এর 14 দিন পর স্ট্যাম্প করা হয়েছে যত্ন করে, হয়েছে সকল ক্লোনিং। আরও 1 মাস পর ডাক্তারবাবুর নির্দেশে হয়েছে পাইলট। ও কি বীভৎস কেটেছে ওই দিনগুলো। মনে হতো এর থেকে মৃত্যুও ছিল ভালো। উজান জীবনানন্দের কবিতা থেকে বিড়বিড় করে বলতো, মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো। কিন্তু সবসময় ভালো কি হয় আমাদের? যার জন্য যতটুকু বরাদ্দ তাকে ততটুকু নিয়ে যেতে হয় এ বিশ্ব সংসারে। এই ভেবে নিজেকে সান্ত্বনা দিত উজান, কিন্তু কতটুকু শান্তি পেত তার আত্মা। ক্রাচে ভর দিয়ে চলতে চলতে তার মনে হতো সমস্ত পৃথিবী আজ তার প্রবেশের দুয়ার যেন বন্ধ করে দিয়েছে। নিজেকে অসহায় ভিখারির মতো মনে হতো তার। ডানা মেলে পাখিরা উড়ে যেত নীল আকাশে, সেই দিকে নিরবকাশ তাকিয়ে থাকতো উজান। তারপর আরো 3-3.5 মাস পর ডক্টর গুপ্ত অ্যালিঙ্কো লিম দিয়ে প্রস্থেসিস করলেন উজানের বাঁ পায়ে। সেই দিন থেকে আর্টিফিশিয়াল লিম পেল উজান। হোক না আর্টিফিশিয়াল, সে তো আবার মাটিতে পা ছুঁতে দাঁড়াতে পারল মাথা তুলে। ডক্টর গুপ্ত তাকে নতুন জীবন দান করলেন। সত্যি কোনো কোনো ডাক্তারবাবু মানুষের জীবনে ভগবানের মতো আবির্ভূত হন। তার অলৌকিক মহাশক্তি দিয়ে মানুষকে আবার বাঁচাবার প্রেরণা যোগায়। একটা শেষ হয়ে যাওয়া ফুরিয়ে যাওয়া মানুষ আবার মাথা তুলে দাঁড়িয়েছে, আবার কবিতা লিখতে পেরেছে, আবার অফিস জয়েন করতে পেরেছে, আবার হাসতে পেরেছে। হাসতে হাসতে মেনে নিতে পেরেছে সত্যকে, বাস্তবকে। মেনে নিয়েও বিছানা ছেড়ে উঠে এসে নিজে হাতে দক্ষিণের জানলা খুলে আজ 29শে জুলাইয়ের বৃষ্টির আস্বাদন নিতে পেরেছে বুক ভরে। এর থেকে বেশি আর কি আশা করা যায় জীবনের কাছে? একজন বিকলাঙ্গ মানুষকে সারা জীবনের জন্য গ্রহণ করার সামাজিক অসুবিধা যে নদীর কাছে, ইনফ্যাক্ট যে কোনো মেয়ের কাছে কতখানি বিশালাকার তা সে উপলব্ধি করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে হৃদয় দিয়ে। এও তো এক বিরাট প্রাপ্তি জীবনের কাছে। এই উপলব্ধির মধ্যে কোনো রাগ নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই, কোনো প্রতিশোধ স্পৃহাও নেই বিন্দুমাত্র। চেতনার এই ব্যাপ্তি, অন্তরে এই প্রসারতায় তো জীবনযুদ্ধে তাকে জিতিয়ে দিয়েছে। সে আজও চায়, সবসময় চাইবে নদী ভালো থাক, ভালো হোক তার, নদীর সমৃদ্ধি হোক। সে জানে না কোথায় কত দূরে নদী কিভাবে আছে, কিরকমভাবে দিন কাটছে তার, কিন্তু আজও সে সমানভাবে অনুভব করতে পারে নদীকে। তাই উজানের জীবনে নদীর অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেলেও সে আছে। ছাদের পাইপ বেয়ে ভলকে ভলকে নিচে নেমে আসা উদ্দাম জলস্রোতে সে আছে। বাঁধানো নালা উপচে দুকুল ছাপানো জনমানবহীন ধুধু সাদা রাস্তার জলপ্লাবনে সে আছে। উজান লক্ষ্য করে দক্ষিণের খোলা জানালা দিয়ে নদী তাকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়েছে। নমস্কার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।